গল্পের শুরুতে দেখা যায় একজন ডেলিভারি বয়ের হাতে একটা পার্সেল। সে সেটা পৌঁছে দিতে যায় একটা বাড়িতে, কিন্তু সেখানে গিয়ে সে খুব অদ্ভুত আর ভয়ের কিছু লক্ষ্য করে। হঠাৎই পেছনের ঘরের দরজা নিজের থেকেই খুলে যায়। কৌতূহলী হয়ে ডেলিভারি বয় ভেতরে ঢুকে পড়ে। তখনই সে দেখে যে মানুষটিকে একটু আগেই সে ড্রয়িং রুমে বমি করতে দেখেছিল, এখন সে ছাদের সাথে ঝুলে আছে। দৃশ্য পাল্টে যায়। শহরে দুই বোন হানিফ আর এস্তি, তারা বাবা মা ছাড়া একসাথে থাকে। এক রাতে তাদের ফোন আসে। ফোনের ওপারে তাদের কাজের বুয়া। সে জানায় তাদের মামা কায়ের মৃত্যুশয্যায় শুয়ে আছেন। শেষবারের মতো তিনি বোন দুজনকে দেখতে চান। বোনেরা গ্রামে পৌঁছায় রাতের বেলায়। কায়ের শুয়ে আছেন খাটে। ছোট বোন এস্তির মনে হয় কিছু অশুভ ছায়া আছে, তাই সে ঘর থেকে বের হয়ে আসতে চায়। কিন্তু হঠাৎই কায়ের উঠে দাঁড়ান। তিনি টলতে টলতে এগিয়ে আসেন বড় বোন হানিফের দিকে। হাঁটু গেড়ে পড়ে অনবরত ক্ষমা চাইতে থাকেন। হঠাৎ তার শরীর অদ্ভুতভাবে কাঁপতে শুরু করে, আর এক করুণ চিৎকার দিয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গম্ভীর স্বরে কাজের বুয়া জানায়, কায়ের একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন, কিন্তু প্রতিবারই অলৌকিকভাবে বেঁচে গিয়েছিলেন। তার শেষ ইচ্ছা ছিল বোন দুজনকে একবার দেখা, যেন শান্তিতে মারা যেতে পারেন। কিন্তু বোনেরা পুরো ব্যাপারটা বুঝে উঠতে পারে না। তারা সিদ্ধান্ত নেয় শৈশবের ঘরে গিয়ে একটু বিশ্রাম করবে। মধ্যরাতে এস্তি ঘুম ভেঙে দেখে তার বড় বোন বিছানায় নেই। চিন্তিত হয়ে সে খুঁজতে বের হয়। দেখে কায়ের ঘরের দরজা খোলা। ঠিক তখনই সে অনুভব করে তার পিছনে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু ঘুরে তাকাতেই কিছু অস্বাভাবিক দেখা যায় না। কিছুক্ষণ পর সে বাথরুমে তার বোনকে খুঁজে পায়। এতে সে স্বস্তি পায়। কিন্তু এখন কায়ের ঘরের দরজা ভেতর থেকে তালাবদ্ধ, যা তার মনে আরও প্রশ্ন জাগায়। পরদিন কায়ের জানাজা হয়। সকলে তার জন্য দোয়া করে, কিন্তু জানাজা শেষে এস্তির মাথা ঘুরতে শুরু করে, নাক দিয়ে রক্ত বের হয়। কাজের বুয়া তাকে বিশ্রাম নিতে বলে এবং হানিফকেও তার সঙ্গে থাকতে বলে। রাত নামার পর এস্তি হঠাৎ জানালার কাছে যায়। জানালা নিজের থেকেই খুলে গেছে। বাইরে তাকিয়ে সে দূরে একটা ছায়া দেখে, যেন কায়ের দাঁড়িয়ে আছে। আবার তাকাতেই ছায়াটা মিলিয়ে যায়। আতঙ্কে তার শরীর কাঁপতে শুরু করে। তার মনে হতে থাকে হয়তো কায়ের আসলেই মারা যায়নি। এস্তি পরদিন শহরে ফিরে যেতে চায়, কিন্তু হানিফ বলে মামার সোলের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত সে থাকবে। এস্তি অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়। সেই রাতেই এস্তি ঘুমোতে পারছিল না। হঠাৎ তাদের ঘরের দরজা আস্তে আস্তে খুলে যায়। পরক্ষণেই কায়ের দৌড়ে ভেতরে আসে। এস্তি ভয়ে চিৎকার করে ওঠে, কিন্তু ওটা আসলে ছিল দুঃস্বপ্ন। একটু স্বস্তি পাওয়ার পর হঠাৎই তার নজর যায় ঘরের দরজা সত্যিই খোলা। এবার তার বুক কেঁপে ওঠে, বুঝতে পারে না যা ঘটল তা স্বপ্ন নাকি বাস্তব। পরের দিন হানিফ যখন তাদের মায়ের পুরনো ঘর পরিষ্কার করছিল, তখন হঠাৎ একটা ধারালো কাঠের টুকরো খুঁজে পায়। সেটা যেন কোনো গোপন রহস্যের ইঙ্গিত দেয়। এদিকে এস্তির শরীরের অবস্থা হঠাৎ খারাপ হতে শুরু করে। আবার নাক দিয়ে রক্ত পড়ে, আর পুরো শরীর খিঁচুনি দিয়ে কাঁপতে থাকে। সন্ধ্যায় সে জোর করে রান্না করতে যায়। এতে হানিফ খানিকটা নিশ্চিন্ত হয় এবং রান্নাঘর থেকে বেরিয়ে আসে। কিন্তু মুহূর্তের মধ্যেই অবাক করা এক ঘটনা ঘটে। ডাইনিং টেবিলের কাছে এস্তির ছায়া দেখা যায়, অথচ এস্তি তখনও রান্নাঘরে। হতভম্ব হয়ে হানিফ দৌড়ে যায় রান্নাঘরে, কিন্তু এস্তি তো সেখানেও আছে। এবার রান্নাঘরে এস্তি হঠাৎ ঘুরে দাঁড়ায়, মুখে ভয়ঙ্কর শীতল এক হাসি। ভয়ে কাঁপতে কাঁপতে হানিফ ছুটে যায় বাথরুমে। কিন্তু ভয় এখানেই শেষ নয়। বাথটাব থেকে ধীরে ধীরে এক অচেনা অবয়ব উঠে আসে। সে আর কেউ নয়, তাদের মৃত মামা কায়ের। আতঙ্কিত হানিফ দৌড়ে গিয়ে তার বোনকে ডাকতে থাকে, এস্তি দৌড়াও! কিন্তু এস্তিকে কোথাও খুঁজে পাওয়া যায় না। ঠিক তখন কায়ের ঘর থেকে অদ্ভুত শব্দ শোনা যায়। হানিফ চুপি চুপি দরজার ফাঁক দিয়ে তাকায়। দেখে এস্তি আস্তে আস্তে মামা কায়ের শরীর মালিশ করছে। হানিফ বারবার ডাকলেও কোনো সাড়া মেলে না। অবশেষে দরজা খুলতেই সে বোনকে টেনে আনে নিজের ঘরে। দ্রুত ব্যাগ গুছিয়ে নেয়, সিদ্ধান্ত নেয় আজ রাতেই তারাই বাড়ি ছেড়ে যাবে। কিন্তু বাইরে বের হতেই হানিফ মাথা ঘুরে মাটিতে পড়ে যায়। চোখ বন্ধ হওয়ার আগেই সে দেখে এস্তি আর আগের মতো নেই। মামা কায়ের আত্মা তাকে গ্রাস করেছে। হানিফ এক তীব্র চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। ভোরে যখন হানিফ জ্ঞান ফিরে পায়, এস্তি কিছুই মনে করতে পারে না। তখন হানিফ জানায় আগামী 40 দিন ধরে মামা কায়ের আত্মা বারবার ফিরে আসবে। তারা যেখানেই যাক না কেন, এ থেকে পালানো অসম্ভব। এখন বোন দুজনের মাথায় ঘুরতে থাকে একটাই প্রশ্ন, কেন মামা তাদের ডাকলেন? তারা খুঁজতে শুরু করে কায়ের ঘর।
আলমারির ওপর থেকে এক ধুলো পড়া পুরনো বাক্স পায়। ভেতরে আছে একটা বই, যেখানে লেখা আছে অশুভ শক্তি আর দানবের ক্ষমতা নিয়ে নানা কথা। বইয়ের ভেতরে লুকানো ছিল একটা ছবি। ছবিতে দেখা যায় 2 বোন আর তাদের বাবা মা। বইয়ের শেষ পৃষ্ঠা পড়েই বন্ধুজনের মাথা ঘুরে ওঠে। তারা সত্যিটা জানতে পারে। তাদের মামা কায়ের দানবীয় শক্তির সাথে চুক্তি করেছিলেন। শর্ত ছিল তিনি নিজের পরিবারকে বলি দেবেন, কিন্তু তিনি মিশনে ব্যর্থ হওয়ায় তার আত্মা চির যন্ত্রণা ভোগ করছে। তাই তিনি বন্ধুজনকে ডেকে এনেছেন। তাদের হত্যা করলেই কায়ের আত্মা মুক্তি পাবে, না হলে দানব চিরকাল তার আত্মাকে যন্ত্রণায় রাখবে। বোনেরা ভয়ে কাঁপতে কাঁপতে কাজের বুয়াকে ফোন করে সাহায্য চায়, কিন্তু ওপার থেকে শোনা যায় মামা কায়ের ভয়ঙ্কর কণ্ঠস্বর। তখনই তারা নিশ্চিত হয় এই বাড়ি আর নিরাপদ নয়। বোনেরা ভয়ে আতঙ্কিত হয়ে দৌড়ে বাড়ি ছাড়তে যায়, কিন্তু মূল দরজা পর্যন্ত পৌঁছাতেই অদৃশ্য এক শক্তি তাদের আবার টেনে নিয়ে আসে ভেতরে। ঠিক সেই মুহূর্তে হানিফের চোখে পড়ে এক মহিলার অবয়ব। হয়তো তিনি তাদের হারিয়ে যাওয়া ফুপু সাবা। জ্ঞান ফেরার পর তারা নিজেদের বিছানায় শুয়ে থাকতে দেখে। এরপর তারা মিলে পুরো বাড়ি খুঁজতে থাকে সাবাকে। কিছুক্ষণের মধ্যেই তারা আবার মামা কায়ের ছায়া দেখতে পায়, কিন্তু পরক্ষণেই সেটা মিলিয়ে যায়। এদিকে এস্তি হঠাৎ বমি করতে শুরু করে। বমির সঙ্গে বেরোতে থাকে কালো আঠালো তরল। হানিফ বুঝতে পারে এবার এস্তি পরবর্তী লক্ষ্য। সে বোনকে জড়িয়ে ধরে প্রতিশ্রুতি দেয়, যাই ঘটুক তাকে এই নরক থেকে উদ্ধার করবে। মধ্যরাতে আবারও বাইরে থেকে অদ্ভুত শব্দ ভেসে আসে। হানিফ বাইরে গিয়ে দেখে মামা কায়ের দাঁড়িয়ে আছে। এদিকে কাজের বুয়া ফোনে যোগাযোগ করতে না পেরে সন্দেহ করে কিছু একটা ঘটেছে, তাই নিজেই বাড়ির পথে রওনা দেয়। বোনেরা ভেতরে বসে অস্থির হয়ে নানা চিন্তায় ডুবে থাকে। তারা বুঝতে পারে না তাদের মামা কেন এমন ভয়ানক রাগ পোষণ করছে। হঠাৎ হানিফের চোখে পড়ে বাড়ির এক পুরনো ছবি। ছবিতে দেখা যায় এটাই সেই বাড়ি যেখানে তারা এখন আছে। ঠিক তখনই তার নজরে পড়ে খাটের নিচে মেঝের একটা কাঠ আলগা হয়ে আছে। সেটা সরাতেই বেরিয়ে আসে একটি মানব কঙ্কাল, আর তার পাশেই একটি হাত, যা সাবার। কায়ের বলেছিল সাবা নাকি বাড়ি ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু এখন স্পষ্ট তাকে হত্যা করেছিল কায়েরই। ভয়ে আতঙ্কিত বোনেরা দৌড়ে বাড়ি ছাড়তে যায়, কিন্তু রান্নাঘরের ভেতর থেকে অদ্ভুত শব্দ শোনা যায়। তারা উঁকি মেরে দেখে সেখানে তাদের কাজের বুয়া দাঁড়িয়ে আছে, কিন্তু তার আচরণ অস্বাভাবিক আর অস্বস্তিকর। তখনই বোনেরা বুঝতে পারে এটা আসল কাজের বুয়া নয়, মামা কায়ের বিভ্রম। ভুয়া কাজের বুয়ার চোখ দুটো পুরো সাদা হয়ে যায়। মুহূর্তের মধ্যেই হানিফের শরীর নিয়ন্ত্রণ হারাতে থাকে। কায়ের আত্মা তাকে দখল করতে শুরু করে। ঠিক তখনই এস্তি জোর করে তাকে টেনে বের করে আনে। সেই মুহূর্তেই আসল কাজের বুয়া বাড়িতে এসে পৌঁছায়। জ্ঞান হারানোর আগে হানিফ তার হাতে কাঠের টুকরোটা তুলে দেয়, যেটা ছিল তাদের বাবার মৃত্যুর আগে রেখে যাওয়া একমাত্র বস্তু, আর কেঁপে কেঁপে বলে ওঠে গত কদিনে ঘটে যাওয়া সব ভয়ঙ্কর ঘটনার কথা। কাজের বুয়া সব শুনে হতবাক হয়ে যায়, কিন্তু একটা প্রশ্ন তাকে ভাবায়। যখন তাদের বাবা মা মারা গিয়েছিল তখন তো কায়েরই বন্ধুজনকে নিজের কাছে নিয়ে বড় করেছিলেন। যদি সত্যিই তিনি দানবীয় আচার অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকতেন, তবে তখনই তো বন্ধুজনকে হত্যা করতে পারতেন। তবে কেন তিনি কাজের বুয়াকে বলেছিলেন তাদের দূরে সরিয়ে নিতে? এই ভাবনার মাঝেই কাজের বুয়া দেখে ইস্তির শরীর খারাপ হয়ে যাচ্ছে। সে ধীরে ধীরে অচেতন হয়ে পড়ছে। ঠিক সেই মুহূর্তে কায়ের আত্মা আবার তাকে গ্রাস করে নেয়। ইস্তি হঠাৎ ঝাঁপিয়ে পড়ে কাজের বুয়ার ওপর। হঠাৎই পুরো বাড়ির বিদ্যুৎ চলে যায়। হানিফ দৌড়ে আসে আর দেখতে পায় কাজের বুয়া অচেতন হয়ে পড়ে আছে। সে সঙ্গে সঙ্গে ইস্তিকে খুঁজতে বের হয়, কিন্তু তখন দরজায় দাঁড়িয়ে থাকে মামা কায়ের ভয়াল অবয়ব। প্রথমে মনে হয় তিনি বোনদের হত্যা করবে, কিন্তু হঠাৎ অদ্ভুতভাবে মাটিতে লুটিয়ে পড়েন। ঠিক তখনই পিছন থেকে ভেসে আসে এক নারীর কণ্ঠ। হানিফ ঘুরে তাকাতেই দেখে সামনেই দাঁড়িয়ে আছে ফুফু সাবা। আসলে সাবাই সেই অশুভ আচার অনুষ্ঠানে অংশ নিয়েছিল। সত্যটা একে একে প্রকাশ পেতে থাকে। হানিফের মা সবসময় সাবাকে বন্ধা বলে তিরস্কার করত এবং অবশেষে কায়ের সঙ্গে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। অপমান আর ঘৃণায় জ্বলতে থাকা সাবা শপথ করেছিল সে পুরো পরিবারকে ধ্বংস করবে। হঠাৎ ইস্তি হাজির হয় আর বারবার হানিফের নাম ডাকতে থাকে। মুহূর্তের মধ্যে অদৃশ্য এক শক্তি তাকে টেনে নেয় সাবার ঘরে এবং দরজা ভেতর থেকে বন্ধ হয়ে যায়। হানিফ প্রাণপণে দরজা ভাঙতে চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না।
ঠিক তখনই হানিফের পিছনে এসে দাঁড়ায় সাবা। ভয়ে অবশ হয়ে যায় হানিফ, দরজা নিজের থেকেই খুলে যায়, আর ভেতরে যা দেখে তাতে তার বুক কেঁপে ওঠে। এস্তি মাঝ আকাশে ঝুলছে, যেন অদৃশ্য কোনো শক্তি তাকে আঁকড়ে ধরেছে। ঠিক তখনই টর্চ লাইট নিভে যায়। সৌভাগ্যবশত কাজের বুয়া ধীরে ধীরে জ্ঞান ফিরে পায় এবং হানিফকেও সজাগ করে। হানিফকে মনে করিয়ে দেয় সেই কাঠের টুকরোর ভেতরে একটা কাগজ লুকানো আছে, যেখানে এক বিশেষ মন্ত্র লেখা আছে। এই মন্ত্র উচ্চারণ করলেই সাবার আত্মা চিরতরে মুক্তি পাবে। কিন্তু কথাগুলো শোনার আগেই অদৃশ্য এক শক্তি দুজনকে ছুঁড়ে ফেলে দেয়। দূরে থেকে হানিফ শুনতে পায় তার বোনের চিৎকার। সে দৌড়ে গিয়ে দরজার ফাঁক দিয়ে উকি দেয়। বোনেরা নার্ভাস হয়ে ঘরের ভেতরে ঢুকে দেখে সাবা তাদের মাথার ওপর ঝুলছে। ভয়ঙ্কর চিৎকার করে দুজনে প্রাণ বাঁচাতে দৌড়ে গিয়ে লুকায়। অবশেষে সাবা মুখ খুলে পুরো রহস্য ফাঁস করে। আসলে বহু বছর আগে যখন কায়ের দুই বোনকে বাড়ি থেকে দূরে পাঠিয়ে গিয়েছিল, তখন সাবা প্রতিশোধ নেয়ার সুযোগ পায়নি। মৃত্যুর পরও তার আত্মা শান্তি খুঁজে পায়নি, কারণ সে এক অশুভ আচার অনুষ্ঠানের অংশ হয়ে গিয়েছিল। এবারই তার শেষ সুযোগ। যদি বোন দুজনকে শেষ করে দিতে পারে, তবে তার আত্মা মুক্তি পাবে। এবার হানিফ দৃঢ় মনস্থির করে। সে ঠিক করে সাবার মুখোমুখি হবে, কিন্তু সাবা মুহূর্তেই তার গলা চেপে ধরে। জীবন বাঁচাতে হানিফ বাবার রেখে যাওয়া কাঠের টুকরোটা হাতে নেয়। সর্বশক্তি দিয়ে সেটি সাবার পেটে গেঁথে দেয়। চোখের সামনে সাবার আত্মা আগুনে পুড়ে ছাই হয়ে যায়। অভিশাপ ভেঙে যায়। বোন দুজন মুক্তি পায়, আর তাদের জীবনের সব ভয়াবহতা শেষ হয়। শেষমেশ সাবার অভিশপ্ত আত্মা চিরতরে ধ্বংস হয়। হানিফ ও এস্তি ভয়ঙ্কর এক দুঃস্বপ্ন থেকে মুক্তি পায়। এখন আর তাদের জীবনে কোনো অশুভ ছায়া নেই। গল্প এখানেই শেষ। এই ভৌতিক গল্পটা কেমন লাগলো আপনাদের? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না।